হ্যালো, সব ভালো আছো? চলো আজকে শুরু করছি অনুপাত সমানুপাত। অনুপাত কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় বলতে হচ্ছে মনে করো 5 মাস 7 মাস, 5 কেজি 7 কেজি, মানে এককগুলো এক হতে হবে, সেগুলো হচ্ছে সমজাতীয় রাশি। যেমন 2 বছর 5 মাস আর ধরো 9 মাস, এই দুটো সমজাতীয় রাশি। কারণ কি? কারণ হচ্ছে এই 2 বছর 5 মাসকে আমরা কিন্তু মাসে কনভার্ট করতে পারি, তাহলে দুটোরই একক পুরোপুরি মাস হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে সমজাতীয় রাশি। এই দুটো সমজাতীয় রাশির তুলনা হচ্ছে অনুপাত। কিভাবে তুলনা করব? না, ভাগ করে, এ ওর কত গুণ, ও ওর কত গুণ, এটা হচ্ছে অনুপাত। অনুপাতে একটা চিহ্ন আছে, সেটা আমরা কোশ্চেনে দেওয়া আছে, দেখে নেবে। এই অনুপাতের কিন্তু কোনো একক থাকে না। কারণ কি? ভাগ তো, তাই একক দুটো কেটে যায়। তার মানে অনুপাত হচ্ছে একক ছাড়া একটা শুদ্ধ রাশি। এখানে অনুপাতে দুটো রাশি থাকে। এই যে চিহ্নটা, অনুপাতের যে চিহ্নটা রয়েছে, তার বাঁ দিকে একটা রাশি থাকে, ডান দিকে একটা সংখ্যা থাকে। বাঁ দিকে একটা সংখ্যা থাকে, ডান দিকে একটা সংখ্যা থাকে। এই প্রত্যেকটা সংখ্যাকে এক একটা পদ বলা হয়, অনুপাতের পদ বলা হয়। এই সংখ্যা দুটোর প্রত্যেকটাকে বলা হয় অনুপাতের পদ। প্রথমটাকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয়টাকে বলা হয় উত্তরপদ। প্রথম যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় উত্তরপদ। হলো। এইবার হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? কোনো অনুপাতের পদ দুটো যদি স্থান পরিবর্তন করে মানে পূর্বপদটা উত্তরপদে যায় আর উত্তরপদটা পূর্বপদে আসে, তাহলে সেই অনুপাতটাকে বলা হয় প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত। যেমন 3:5 ইজ টু, অনুপাতের এই চিহ্নটাকে বলা হয় ইজ টু। 3:5, সেটার ব্যস্ত অনুপাত হবে কি? 5:3। 5টা পরে ছিল, আগে চলে এলো, 3টা আগে ছিল, পরে চলে গেল, মানে স্থান পরিবর্তন করলো। এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে 3:5 অনুপাতের ব্যস্ত অনুপাতটা কি? 5:3। এবার কি সমানুপাত কাকে বলে? দুটি অনুপাত যদি সমান হয়, দুটো অনুপাত যদি সমান হয়, তাহলে তারা সমানুপাত তৈরি করে। দুটো অনুপাত যদি সমান হয়, তাহলে তারা সমানুপাত তৈরি করে। সমানুপাতের চিহ্ন দেওয়া আছে, দেখে নেবে একটু। দুটো অনুপাত সমান হলে বলতে, যেমন ধরো একটা হচ্ছে 2:3, এটার মানে হচ্ছে 2/3। আরেকটা অনুপাত ধরো 10:15, আরেকটা অনুপাত আছে ধরো 10:15। এটাও যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 2/3, মানে 2:3। তাহলে এই দুটো অনুপাতই সমান, তাহলে আমরা সমানুপাতে লিখতে পারি এটাকে 2:3 সমানুপাত 10:15। এটা হচ্ছে সমানুপাত। যেহেতু এই দুটো অনুপাত সমান হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে এটা সমানুপাত তৈরি করছে। বেশ, যাক, এই পর্যন্ত থাকলো। তারপর তোমরা অঙ্কে চলে যাচ্ছি আমরা। 1 নম্বর অঙ্ক আছে। প্রথম অঙ্কে আছে, নিম্নলিখিত রাশিগুলি অনুপাতে প্রকাশ করে সরলতম আকারে প্রকাশ করো। সরলতম আকারে প্রকাশ করো বলতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যেমন প্রথমে 1 নম্বরের কটা আছে, রামের বয়স 45 বছর এবং রনির বয়স 35 বছর। একে যখন আমরা অনুপাতে প্রকাশ করব, তখন আমরা লিখব রাম ইজ টু রনি সমান কী হবে? 45:35। এটা হচ্ছে অনুপাত। 45:35 হচ্ছে অনুপাত। এইবার একে আমরা সরলতম আকারে প্রকাশ করব। সরলতম আকারে প্রকাশ করার জন্য আমরা কি করব? প্রথমে এই যে অনুপাতটা আছে এটাকে ভগ্নাংশ আকারে লিখব। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। প্রথমটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে, পরেরটা হচ্ছে হর।
এইবার এই দুটোকে আমরা যেমন ভগ্নাংশে লঘিষ্ঠ আকার প্রকাশ করি সেরকম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। কী করে করবো? কাটাকাটি করবো। 5 9 45, 5 7 35 সমান কি হলো? 9/7। 9/7 এটা আর দেখো কাটাকাটি হবে না, তাহলে আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি 9:7। এটা হচ্ছে সরলতম আকার। ঠিক আছে, সেম এস 2 নম্বরটাও এরকম আছে, খটাও এরকম আছে। খটাও এরকম আছে, বলেছে আজকের তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকালের তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিখব তাপমাত্রার অনুপাত সমান 32:36 সমান কি হবে? 32/36। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 16 18, আবার 2 দিয়ে কাটো, 8 9 সমান হচ্ছে 8/9 সমান আমরা কি লিখব? 8:9। এটা হচ্ছে অনুপাত। এরপরে কি আছে? এরপর আছে একটি পেনের দাম 5 টাকা, একটি পেন্সিলের দাম 2 টাকা 50 পয়সা। তাহলে এখানে একটা টাকা আছে আর একটা টাকা পয়সা দুটো মিলে আছে। হয় আমাকে টাকাটাকে পয়সায় কনভার্ট করতে হবে, আর না হলে যে পয়সাটা আছে সেটাকে টাকায় কনভার্ট করতে হবে, মানে একক দুটোকে একই করতে হবে। তাহলে আমি টাকাটাকেই পয়সা করে নিই। তাহলে 5 টাকা সমান হচ্ছে 500 পয়সা। আর একটা কি আছে? 2 টাকা 50 পয়সা। সমান হচ্ছে 250 পয়সা। আমি একবারে লিখে দিচ্ছি, হলো। এবার আমরা অনুপাত করব। সমান হবে কি? 500:250 সমান আমরা লিখতে পারি 500/250। এটা কেটে গেল, এটাকে কেটে দাও। এটা কাটলে হবে 2, এটা কাটলে হবে 1, সমান হচ্ছে 2/1। এবার এটাকে আমরা অনুপাতে কনভার্ট করে দেবো, 2:1। এটা হচ্ছে আমাদের অনুপাত, সরলতম আকার। এরপরে ঘ আছে, ওই একইভাবে হবে। একটা চকলেটের দাম 2 টাকা আর একটা বিস্কুটের দাম 75 পয়সা। এটাকে হয় আমরা টাকাটাকে পয়সা করতে হবে, নাহলে পয়সাটাকে টাকা করতে হবে। আমরা টাকাটাকে পয়সা করে নেব। 2 টাকা সমান 200 পয়সা। এবার দেখো, অতএব অনুপাত সমান হবে কি? 200:75 সমান হবে 200/75। 25 দিয়ে কেটে দাও, 25 3 75, 25 8 200 সমান হয়ে যাবে 8/3 সমান হলো 8:3। এটা হচ্ছে আমার অনুপাত। এরপরে দেখো, এটা আছে, এটা কি আছে? বলেছে 1/1/6 আর 2/5/8 অনুপাত। তাহলে 1/1/6 2/5/8 এটা হলো অনুপাত। এইবার একে আমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। কি করে? দেখো, এটাকে ভাঙো। এটা হবে 6/1/6 7/6 8 2 16 আর 5 21/8। এটা মানে কি আমরা বলেছিলাম? ভাগ। এটা মানে ভাগ। তাহলে আমরা এটাকে এরকমও লিখতে পারি, ভাগ 21/8। এগুলো মানেও ভাগ, এটা মানেও ভাগ। সমান দিয়ে আমরা লিখব 7/6 গুণ 8/21। আমরা ভাগের নিয়ম জানি, 7 1 7, 7 3 21, 2 3 6,
2 4 8 সমান হবে 4/9 সমান হবে 4/9 সমান 4:9। তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে 4:9। হলো? বেশ, 1 নম্বরের অঙ্ক এই পর্যন্তই ছিল। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে দুটো রাশি দিয়ে তাদেরকে অনুপাতে প্রকাশ করো, তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। কিভাবে করবে? রাশি দুটো যদি আলাদা এককে থাকে, মানে আলাদা এককে যেমন বলতে এই যে টাকা পয়সা যেমন আছে, যেমন মাস বছর যদি থাকে, তাহলে দুটোকেই একই এককে নিয়ে আসতে হবে। হয় মাসে কনভার্ট করবে, নাহলে বছরে কনভার্ট করবে, দিয়ে প্রথমটা বাই দ্বিতীয়টা দিয়ে কাটাকাটি করে যেটা হবে সেটা হবে অনুপাত। তাহলে অনুপাত করার জন্য আর কোনো প্রবলেম নেই। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আছে ঝুমা ও রানীর বয়সের অনুপাত 5:9। যদি ঝুমার বয়স 30 বছর হয় তবে রানীর বয়স কত? দেখো, ঝুমা আর রানীর বয়সের অনুপাত দিয়ে আছে 5:9। তাহলে আমরা লিখতে পারি ঝুমা ইস্টু রানী সমান হচ্ছে 5:9। হলো? আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এখানে বা দেবে দিয়ে কমা দেবে, দিয়ে লিখবে ঝুমা বাই রানী সমান হচ্ছে 5/9। এটা বাই এটা সমান এটা বাই এটা। এবার পরের পাতা চলে যাচ্ছি, নেক্সট পেজে চলে যাচ্ছি আমি। নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে আছে, এখানে দেখো বলে দেওয়া আছে ঝুমার বয়স 30 বছর। তাহলে ঝুমার জায়গায় আমি 30 লিখব, বাই রানী যেখানে আছে সেখানে সমান হচ্ছে 5/9। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই বলতে এইটা ইন্টু এইটা সমান এটা ইন্টু এটা, এইটা ইন্টু এটা, এর উপরের সঙ্গে এর নিচেরটা সমান এর উপরের সঙ্গে এর নিচেরটা, এটাকে আমরা লিখব। তাহলে 5 গুণিত রানী, 5 গুণিত রানী সমান হচ্ছে 9 গুণিত 30। দেখো, এর উপরের সঙ্গে এর নিচের গুণ করলাম আর এর উপরের সঙ্গে এর নিচের গুণ করলাম। এবার দেখো, এবার বা রানী সমান কি হবে? রানী সমান হবে 9 ইন্টু 30, এখানে 5টা গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে। এবার এটা কেটে দাও, 6 30 সমান 6 9 54। রানী সমান হচ্ছে 54। এটাই আমাদের অ্যান্সার বলেছে। তবে রানীর বয়স কত? তা লিখবো অতএব নির্ণেয় রানীর বয়স 54 বছর। এটা আমাদের অ্যান্সার হলো। নেক্সট চলে যাও 3 নম্বর অঙ্কে নাম্বার 3। একই রকম অঙ্ক আছে অনেকটা। নাম্বার 3তে আছে এ ও বি এর টাকার অনুপাত 3:5। এ ও বি এর টাকার অনুপাত 3:5। যদি এর টাকার পরিমাণ 60 টাকা হয় তবে বি এর কত টাকা আছে? তাহলে আমরা লিখব A/B সমান হচ্ছে 3:5। এবার কি? বা লিখে কমা, A/B সমান হচ্ছে 3/5। আবার বা দাও। এবার দেখো কার টাকা দেওয়া আছে, এ সমান 60 বলেছে, এ সমান 60, তাহলে এর জায়গায় 60 লেখো, বি এর জায়গায় বি থাকবে, সমান হবে 3/5। আবার একই ক্রস মাল্টিপ্লাই, উপর নিয়ে কোনাকুনি গুণ, তাহলে 3 গণিত বি সমান হবে 5 গণিত 60। তাহলে বা
বি সমান হবে 5 গণিত 60/3, কাটাকাটি হবে 3 একে 3, 3 20 60 সমান হচ্ছে 5 20 100 টাকা। এটা হচ্ছে আমাদের বি এর টাকার পরিমাণ। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বি এর টাকার পরিমাণ 100 টাকা। এটা অ্যান্সার হলো। চলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 4 নম্বর। 4 নম্বর অঙ্কে আছে একটি জামা ও একটি প্যান্টের দামের অনুপাত 3:7। যদি প্যান্টের দাম 1176 টাকা হয় তবে জামার দাম কত? ওই একই রকম হবে। প্রথমেই লিখব জামা ইজ টু প্যান্ট সমান হচ্ছে 3:7। ঠিক আছে, বা পরের লাইনে বা দিয়ে কমা দেবে, দিয়ে লিখবে জামা বাই প্যান্ট সমান 3/7। আবার বা, এবার দেখো প্যান্টের দাম বলে দেওয়া আছে, তাহলে প্যান্টের জায়গায় প্যান্টের দাম লিখব জামা বাই প্যান্টের দাম কত? 1176 সমান হচ্ছে 3/7। এবার ক্রস মাল্টিপ্লাই একইভাবে কোনাকুনি গুণ, বা এটার সঙ্গে এটার গুণ করবো, আগে লিখব 7 গুণ জামা সমান হচ্ছে 3 গুণ 1176। আবার বা জামা সমান 3 ইন্টু 1176/7। এবার কাটাকাটি করো, দেখো এটা কাটবে আশা করি। 7 একে 7, 7 6 42, 7 8 56, 168 সমান হচ্ছে 3 গুণ 168। 3 8 24, 4 হাত থেকে 2, 3 6 18 আর 2 20, 0 হাত থেকে 2, 3 1 3 আর 2 5, 504 টাকা। এটা হচ্ছে জামার দাম। এবার লিখব অতএব নির্ণেয় জামার দাম 504 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক খুব সোজা আছে, ইজি আছে। এখানে শুধু বলা আছে যে নিম্নলিখিত অনুপাতগুলির ব্যস্ত অনুপাত নির্ণয় করো। ব্যস্ত অনুপাত তোমাদেরকে আগেই বলেছি, ব্যস্ত অনুপাত হচ্ছে কোনো অনুপাতের পদ দুটো যদি স্থান পরিবর্তন করে তাহলে তাকে এই অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। তাহলে 5 নম্বরের ক আছে 5:9 এর ব্যস্ত অনুপাত। 5:9 এর ব্যস্ত অনুপাত কি হবে? স্থান পরিবর্তন করবে, 9:5 উল্টে দিলাম। দেখো 9টা আগে এসছে, 5টা পরে গেছে। খটা ওই একই আছে, 15:22 এর ব্যস্ত অনুপাত
সমান হচ্ছে 22:15। নেক্সট গ আছে কি 13:17 এর ব্যস্ত অনুপাত। 13:17 ব্যস্ত অনুপাত ঠিক উল্টে যাবে 17:13। তারপরে আছে কি, তারপরে আছে 19:6 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 6:19। এরপর আছে একটু ডিফারেন্স আছে, দেখো ভালো করে। প্রথমে বলেছে 1/2-3/5/7। এটাকে প্রথমে আমাকে সিম্পল রেশিওতে কনভার্ট করতে হবে, মানে সরল অনুপাতে প্রকাশ করতে হবে। সরল অনুপাত বলতে এটাকে আমরা দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। এটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা আগে কি করব, 7/5 এটা হলো সমান, আমরা কি বললাম, 7/5 ভাগ 26/7, এটা মানে আমরা বলেছিলাম ভাগ। সমান কি লিখব, 7/5 × 7/26 সমান হচ্ছে 49 না থেকে 3 5 10 3 13 130। এটাকে আমরা অনুপাতে লিখব। এটা অনুপাতে লিখলে হয় 49 × 130 এর ব্যস্তানুপাত। এর ব্যস্তানুপাত হবে 130:49। ঠিক আছে। নেক্সট পরেরটা এরকম আছে, ভালো করে দেখে নেবে। 8/1/4 2/1/5। এটাকে ওই রকম ভাঙতে হবে আগে। 33/4 11/5 সমান কি হবে, 33/4 ভাগ 11/5 সমান হবে 33/4 × 5/11। এটা কেটে দেবে, সমান হবে 15/4 15:4 এর ব্যস্তানুপাত। এর ব্যস্তানুপাত হবে কি 4:15। ঠিক আছে। 6 চলে যাও। 6তে আছে 2/1/2 3/1/3 সমান 5/2 10/3 সমান কি 5/2 ভাগ 10/3 সমান হচ্ছে 5/2 গুণ 3/10। 5 কেটে দাও, 10 কেটে 2 লেখো, সমান হচ্ছে 3/4 সমান 3:4 এর ব্যস্তানুপাত। সমান হবে 4:3 হলো। নেক্সট চলে যাও। নেক্সট আছে 6 হয়ে গেছে বর্গীর জয়ের আছে 4/5
2:7 সমান হবে 4/5 ভাগ 2/7 সমান 4/5 গুণ 7/2। 2 কেটে দাও, 4 কেটে 2 লেখো। 14/5 14:5 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 5:14। এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাও 6 নম্বর অঙ্কে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2। যদি পুত্রের বর্তমান বয়স না 6 নম্বর অঙ্ক আছে বাবা ও ছেলের বয়সের অনুপাত 7:2। যদি পুত্রের বর্তমান বয়স 10 বছর হয় তবে 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে প্রথমে লিখব বাবা ছেলে সমান হচ্ছে 7:2, বা আগের মতো বের করব বাবা ছেলে সমান হচ্ছে 7/2। এবার কার বয়স দেওয়া আছে? বাবার না ছেলের? ছেলের বয়স। তাহলে বাবার জায়গায় বাবা লিখব, ছেলের জায়গায় 10 লিখব, সমান হচ্ছে 7/2। আবার বা কোনাকুনি গুণ 2 ইন্টু বাবা 7 ইন্টু 10। আবার বা লিখব বাবা সমান 7 গণিত 10/2। 2 কেটে দিলাম, 10 কেটে 5 সমান হচ্ছে 35। তাহলে বাবার বর্তমান বয়স 35 বছর। বাবার বর্তমান বয়স 35 বছর হলো। এবার কি বলেছে? 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 3 বছর পর দুজনেরই বয়স বের করতে হবে। 3 বছর পর বাবার বয়স হবে 35 এখন প্লাস 3 39 বছর। 38 বছর। 38 বছর। আর কি 3 বছর পর ছেলের বয়স হবে 10 যোগ 3 13 বছর হলো। এবার তাদের বয়সের অনুপাত হবে। অতএব তাদের বয়সের অনুপাত হবে কি হবে? তাদের বয়সের অনুপাত হবে 38:13। এটাই অ্যান্সার। আর কিছু হবে না, এখানে কাটাকাটি করা যাবে না, এটাই অ্যান্সার হবে। হলো। নেক্সট চলে যাও 7 নম্বর, নাম্বার 7। নাম্বার 7 অনেকটা একই অঙ্ক আছে, একইভাবে লিখব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 9:7। যদি পুত্রের বর্তমান বয়স 12 বছর হয় তবে 2 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? একই। তাহলে পিতা পুত্র সমান হচ্ছে 9:2, বা পিতা 9/2, বা পুত্রের বয়স দেওয়া আছে
তাহলে পিতার জায়গায় পিতা লিখব। পুত্র কত? 12 বছর। 9/2 আবার বা 2 গুণ পিতা সমান হচ্ছে 9 গুণ 12 বা পিতা সমান 9 গুণ 12/2। 2 কেটে দাও, 12 কেটে 6 লেখো, সমান 6 9 54। তার মানে কি পিতার বর্তমান বয়স হচ্ছে 54 বছর। পিতার বর্তমান বয়স 54 বছর। তাহলে 2 বছর আগে পিতার বয়স কত ছিল? তাহলে লিখব 2 বছর আগে, 2 বছর আগে পিতার বয়স ছিল, এখন হচ্ছে 54। তাহলে 54 বিয়োগ 2 52 বছর। আর পুত্রের বয়স কী ছিল? 2 বছর আগে, ডট দিয়ে দিলাম আগেরটার মতোই, পিতার নয় পুত্রের বয়স ছিল সমান হবে 12 বিয়োগ 2 10 বছর হলো। অতএব তাদের বয়সের অনুপাত ছিল 52:10। যেটা আগে ছিল সেটাকে আগে লিখতে হবে, পিতা আগে পুত্র পরে, যা ছিল তাই লিখেছি। এটা দেখো আবার লঘিষ্ঠকারে পরিণত করা যাবে। তাহলে লিখতে হবে 52/10। 2 দিয়ে কেটে দাও, 2 26 5 সমান হচ্ছে 26/5 সমান হবে 26:5। এটা আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 8। নাম্বার 8-এ আছে 648 টাকা হীরক ও রফিকের মধ্যে 11:7 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে? তাহলে এটা একটু অন্যরকম আছে, ভালো করে লিখবে। 9 নম্বর 8 নম্বর অঙ্ক। হীরক ইজ টু রফিক সমান হচ্ছে 11:7। এবার দেখো আমাদের মোট টাকা দেওয়া আছে, তাহলে আমাদের এই অনুপাতটাকেও মোট করতে হবে। তাহলে মোট অনুপাত হচ্ছে 11 যোগ 7, 11 7 18। মানে কি ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যে আমাদের হীরক হচ্ছে 11 আর এ হচ্ছে রফিক হচ্ছে 7, তাহলে মোট হচ্ছে 18। এই কোনো জিনিসকে 18টা যদি আমরা ভাগ করি তাহলে 11 ভাগ পাবে হীরক আর 7 ভাগ পাবে রফিক। মানে যে কোনো জিনিসকে আমরা যদি 18টা ভাগ করি তার মধ্যে 11 ভাগ পাবে হীরক আর 7 ভাগ পাবে রফিক। তার মানে হীরক কত পাবে? 11/18। এবার যত টাকা আছে তত গুণ। কত টাকা আছে? 648। হীরকের ভাগ হচ্ছে 18 ভাগের মধ্যে 11 ভাগ, তাহলে এই টাকাটাকে আমি 18টা ভাগ করব, তাকে 11 ভাগ পাবে। এটা কেটে যাবে, দেখো 18 দিয়ে কেটে দিচ্ছে একবারে। 3 18 54, 108, 5 18 90, 6 18 108। এটা হলো, তাহলে 6 9 3 এত টাকা। এটা হচ্ছে হীরক পাবে। আর রফিক কী পাবে?
রফিক সমান হবে 7/18 গুণ 48 36 এত টাকা। হয়ে গেল। বলেছে কে কত টাকা পাবে, এবার অ্যান্সার লিখবে। অতএব নির্ণেয় হীরক 396 টাকা ও রফিক 252 টাকা পাবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে একই রকম অঙ্ক আছে। বলেছে যে একটি শিবিরে 160 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 5:3। যদি সেখানে আরও 4 জন ছাত্র যোগ দেয় তবে ছাত্র ছাত্রীর নতুন অনুপাত কি হবে? তাহলে আগে আমাকে ছাত্র কতজন আছে, ছাত্রী কতজন আছে বের করতে হবে। তাহলে ঠিক আগেরটার মতোই লিখব, ছাত্র ইজটু ছাত্রী সমান হচ্ছে ছাত্রী ইজটু ছাত্রী সমান হচ্ছে 5:3 হয়েছে। এবার দেখো মোট অনুপাত একই রকম হবে। সমান হবে 5 যোগ 3 8। এবার কি ছাত্র সমান হবে 8 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে ছাত্র ইন্টু মোট ছাত্র যতজন আছে ছাত্রছাত্রী 2/16 সমান হচ্ছে 100 জন। আর ছাত্রী কি, ছাত্রী সমান হচ্ছে 3/8 গুণ 160। 8 কেটে দাও 20 সমান হচ্ছে 60 জন। এবার কি বলেছে, এবার বলেছে যদি সেখানে আরও 4 জন ছাত্র যোগ দেয়, তাহলে ছাত্র ছিল 100 জন, 4 জন যোগ দিয়েছে, তাহলে লিখব 4 জন ছাত্র যোগ দিলে মোট ছাত্র হবে 100 ছিল, 4 জন যোগ দিল সমান হবে 104 জন। ছাত্রী যা আছে তাই থাকবে, ছাত্রী তো নতুন করে যোগ দেয়নি। এবার লিখবে অতএব ছাত্র ও ছাত্রীর অনুপাত হবে 104:60 সমান হবে 104 কাটাকাটি হবে দেখো 60, 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 4 6 24, 4 15 60 সমান হচ্ছে 26/15 সমান হচ্ছে 26:15। এটা আমাদের অ্যান্সার। উত্তরটা একবার লিখে দাও। অতএব নির্ণেয় ছাত্র ও ছাত্রীর অনুপাত হবে 26:15 হলো। নেক্সট 10 নম্বর, নাম্বার 10। এটা একটু অন্য অঙ্কতে আছে দেখো। a/b সমান হচ্ছে 2:3। a
2b সমান হচ্ছে 2:3। আবার কি আছে, p:c সমান হচ্ছে 4:7। আর কি আছে, c:d সমান হচ্ছে 5:6। তাহলে আমরা বা দিয়ে কমা দাও, আমরা লিখতে পারি a/b সমান 2/3, আবার b/c সমান হচ্ছে 4/7, আবার c/d সমান হচ্ছে 5/6। এটা আমরা লিখতে পারি। এবার আমি কি করছি দেখো, a/b ইন্টু b/c ইন্টু c/d সমান 2/3 গুণ 4/7 গুণ 5/6। তার মানে বাঁ দিকগুলোর গুণফল সমান ডান দিকগুলোর গুণফল। এবার দেখো এখানে বি কেটে যাবে, সি কেটে যাবে, এখানে কে কাটবে দেখো, এখানে কাটবে 2 কাটবে, 6 কেটে 3 হবে, আর কেউ কাটবে না। তাহলে বা লিখলাম, কমা দিলাম, কি থাকলো, a/d সমান হচ্ছে 20/3 থেকে 9, 9 সাথে 63। তাহলে a:d সমান হচ্ছে 20:63। এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর বলেছে 8টি বইয়ের দাম 960 টাকা হলে 15টি বইয়ের দাম কত? 8টি বইয়ের দাম 960 টাকা হলে 15টি বইয়ের দাম কত? এটা আমরা একটু সমানুপাতের নিয়মে করব। এগুলো করা যেত, এগুলো অনুপাতের নিয়মেই করলাম, এটাকে একটু সমানুপাতের নিয়ম করব। এটা সাধারণত ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে কি লিখব, বই, আমরা ছক করি জানো, আর দাম। বই হচ্ছে কটা, 8টা বই, 8, দাম হচ্ছে কত, 8টি বইয়ের দাম হচ্ছে 960 টাকা। এবার কি বলেছে, হলে 15টি বইয়ের দাম কত? 15, তাহলে এখানে কোশ্চেন মার্ক। এবার দেখো এটাকে আমরা সমানুপাতে লিখব। এটা বইয়ের সংখ্যা বাড়লে বইয়ের দাম বাড়বে, মানে এটা হচ্ছে সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে লেখাটাও সরল হবে, এটা বাই এটা, এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। তাহলে 8:15 সমানুপাত 960 ইস টু কোশ্চেন মার্ক, মানে হচ্ছে দাম। এইবার এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে এই যে 4টে পদ রয়েছে, চারটে পদকে এক একটা পদ বলা হয়, প্রত্যেকটাকেই এক একটা পদ বলা হয়। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই চতুর্থ পদের মান, চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। এটা হচ্ছে নিয়ম। চতুর্থ পদ বের করতে গেলে কি করতে হয়, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে তাকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ লিখব 15 গুণ তৃতীয় পদ হচ্ছে 960 বাই প্রথম পদ হচ্ছে 8। এটা কেটে দাও, এটা হবে 120, হলো, সমান হবে 12 15 180, এত টাকা। তাহলে আমরা লিখব অতএব
নির্ণেয় 15টি বইয়ের দাম 1800 টাকা। এটা আমাদের অ্যান্সার। নেক্সট 12 নম্বর অঙ্ক। 12টা ওই একই রকম হবে। দেখো এখানে বলেছে 18 জন লোক একটা কাজ 48 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজটি 36 দিনে করতে পারবে? তাহলে এখানে লিখব লোক সংখ্যা আর এদিকে লিখব দিন সংখ্যা। লোক সংখ্যা কত? লোক সংখ্যা হচ্ছে 18, দিন সংখ্যা কত? 48। পরেরটা কি? লোক সংখ্যা দেয়া নেই, তার মানে এখানে কোশ্চেন মার্ক। এখানে দিন সংখ্যা দেওয়া আছে কত? 36। এবার দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়াতে হয়। আমরা জানি এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা দিন সংখ্যা যখনই থাকবে তখনই জানবে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কারণ দিন কমলে লোক বেশি লাগবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত। এই ব্যস্ত সমানুপাত যখন হয় তখন এটা এদিক হলে এটা এদিক হবে। তার মানে কি? তার মানে হচ্ছে 18 ইজটু কোশ্চেন মার্ক সমানুপাত 36 ইজটু 48। এবার দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমাকে দ্বিতীয় পদ বের করতে হবে। তাহলে দ্বিতীয় পদের নিয়ম হচ্ছে প্রথম গণিত চতুর্থ বাই তৃতীয়। প্রথম গণিত চতুর্থ বাই তৃতীয়। সমান প্রথম হচ্ছে 18 গুণ 48 বাই 36। এটাকে 18 দিয়ে কেটে দাও, 18 একে 18, 18 2 36, 2 কেটে দাও, 48 কেটে 24 সমান হচ্ছে 24। তার মানে কি? 24 দিন সময়, 24 জন লোক লাগবে বলেছে। কতজন লোক ওই কাজটি 36 দিনে করতে পারবে? তাহলে লিখবে অতএব নির্ণেয় 24 জন লোক ওই কাজটি 36 দিনে করতে পারবে। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক নাম্বার 30, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটা ভালো করে দেখবে। বলেছে একটি বিড়াল একটি ইঁদুরকে তাড়া করছে। দেখি কিভাবে তাড়া করছে না, বিড়ালের প্রতি 5 লাফে ইঁদুর 6 বার লাফায়। মানে বিড়ালের 5 বার লাফ দিতে যা সময় লাগে ইঁদুরের 6 বার লাফ দিতে সেই সময় লাগে। মানে বিড়াল যে টাইমে 5 বার লাফ দেয় সেই টাইমে ইঁদুর 6 বার লাফ দেয়। আবার কি বলেছে, কিন্তু বিড়ালের 3 লাফ ইঁদুরের 5 লাফের সমান। বিড়াল 3 বার লাফিয়ে যত দূর যায় ইঁদুর 5 বার লাফিয়ে তত দূর যায়।
তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? বুঝতে পারলে কি বললাম? মানে বিড়াল 5 বার লাফাতে যে সময় নেয়, ইঁদুর 6 বার লাফাতে সেই সময় নেয়। আবার বিড়াল 3 বার লাফিয়ে যত দূর যায়, ইঁদুর 5 বার লাফিয়ে তত দূর যায়। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? এখানে প্রথমে আমাকে লিখতে হবে বিড়ালের 3 লাফ সমান ইঁদুরের 5 লাফ। বিড়ালের 3 লাফ সমান ইঁদুরের 5 লাফ। এবার আমরা বিড়ালের 1 লাফ সমান ইঁদুরের ক লাফ বের করব। অতএব বিড়ালের 1 লাফ সমান হবে ইঁদুরের 5-এর 3 লাফ। বোঝা গেল? এটা বলেছে বিড়ালের 3 লাফ সমান ইঁদুরের 5 লাফ। তাহলে বিড়ালের 1 লাফ সমান হচ্ছে ইঁদুরের 5-এর 3 লাফ। বেশ, এবার কি? এবার বলেছে বিড়াল প্রতি 5 লাফে ইঁদুর 6 বার লাফায়। মানে বিড়াল যে টাইমে 5 বার লাফায়, ইঁদুর সেই টাইমে 6 বার লাফায়। তাহলে বিড়ালের 5 লাফ সমান ইঁদুরের কত লাফ? লিখব বিড়ালের 1 লাফ সমান ইঁদুরের এত লাফ। তাহলে বা দাও দিয়ে কমা দাও, বিড়ালের দেখো 5 লাফ সমান ইঁদুরের কি হবে? ইঁদুরের 5-এর 3 গুণ 5 সমান হচ্ছে 25-এর 3 লাফ। হলো? এইবার এদের গতিবেগের অনুপাত হবে বিড়াল ইজটু ইঁদুর সমান হবে, দেখো এর 5 লাফ সমান ওর 6 লাফ। তাহলে এর 5 লাফ মানে হচ্ছে ইঁদুরের, বিড়ালের 5 লাফ সমান হচ্ছে ইঁদুরের 25-এর 3 লাফ। তাহলে এখানে হবে 25-এর 3 ইজটু 6। এটা হচ্ছে বিড়ালের লাফ। বিড়ালের 5 লাফ সমান হচ্ছে ইঁদুরের 25-এর 3 লাফ আর ইঁদুরের 6 লাফ। এই দুটোর অনুপাত সমান হচ্ছে 25-এর 3 ভাগ 6-এর 1 সমান হবে 25-এর 3 গুণ 1-এর 6 সমান হবে 25-এর 18 সমান কি 25:18। এবার আমরা এটা অ্যান্সার লিখব কি? অতএব নির্ণেয় বিড়াল ইঁদুরের গতিবেগের অনুপাত 25:18। এটা হচ্ছে অ্যান্সার। এই পর্যন্ত থাকলো। দেখবে এবার তাহলে তোমরা কতদূর কি করতে পেরেছো। যেগুলো করতে পেরেছো খুব ভালো, আর যেগুলো করতে পারোনি সেগুলো এখান থেকে মিলিয়ে নেবে। আর যদি কোনোটা বুঝতে না পারো তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন করে নেবে। ওকে, আজকের মতো এখানেই শেষ।